দরজা জানালা বন্ধ করে দাও। এখন শুনতে পাবে ভয়ের জগৎ। হাই, হ্যালো, আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। সকলকে স্বাগতম জানাচ্ছি ভয়ের জগতে। যারা যারা আমাদেরকে ঘটনা পাঠাতে চান পাঠাতে পারবেন আমাদের ফেসবুক পেজের ইনবক্সে। আমাদের ফেসবুক পেজের নাম আরজে ফারহান 8, আর একটা পেজ সেটার নাম হচ্ছে আরজে জীবন। দুটো পেজের লিঙ্ক আপনারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আমি প্রত্যেকবারই যেটা বলি যে আমাদের ভয়ের জগৎ এটা একটা ফ্যামিলি। সো আমাদের এই ছোট্ট ফ্যামিলিটা বড় করার জন্য আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার করে রাখবেন। সো চলুন আমরা চলে যাই হচ্ছে কি আমাদের প্রথম ঘটনাটা আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার আইডির নামটা পিচ্ছি বউ। ওকে, উনি যেভাবে ঘটনাটা লিখেছেন আমিও ঠিক সেভাবে পড়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম ভাইয়া। ঘটনাটি ঘটেছিল 2014 সালের এক হাড় কাঁপানো ডিসেম্বরের রাতে। প্রতীক নামে এক যুবক অফিস থেকে ফিরতে গিয়ে বেশ রাত করে ফেলছিল। ঘড়িতে তখন রাত প্রায় 11:30। প্রতীক যখন শিয়ালদহের এক নির্জন বাস স্টপেজে দাঁড়ালো, চারপাশটা ঘন কুয়াশায় ঢাকা ছিল। কনকনে ঠান্ডা বাতাসের শো শো শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। হঠাৎ কুয়াশা চিরে একটা পুরোনো আমলের নীল হলুদ বাস ধীর গতিতে এসে তার সামনে দাঁড়ালো। বাসের জানলার কাঁচগুলো ভাঙ্গা আর হেডলাইটের আলোটা অস্বাভাবিক ফ্যাকাশে। প্রতীক ভাবলো এই রাতে আর কিছু পাওয়া যাবে না, তাই সে কোনো চিন্তা না করেই বাসে উঠে পড়লো। বাসে উঠে প্রতীক দেখলো পুরো বাস একদম ফাঁকা। শুধু একদম পেছনের সিটে একজন মানুষ মাথা নিচু করে বসে আছে, তারপর একটা ময়লা সাদা চাদর। প্রতীক মাঝখানের একটা জানলার পাশের সিটে বসে পড়লো। বাস চলতে শুরু করলো, কিন্তু একটা বিষয় প্রতীকের খুব অদ্ভুত লাগলো। বাসে কোনো কন্ডাক্টর নেই, ড্রাইভারও একদম সোজা হয়ে বসে আছে, একবারও ঘাড় ঘোরাচ্ছে না। বাসের ইঞ্জিন থেকে এমন এক গঙ্গানের শব্দ আসছিল যা আগে কখনো শোনেননি সে। বাসের গতি ধীরে ধীরে বাড়তে লাগলো। হঠাৎ প্রতীকের মনে হলো তার গাড়ির কাছে কেউ যেন খুব জোর একটা ঠান্ডা নিঃশ্বাস ফেলছে। সে চমকে পিছনে তাকালো। পিছনের সেই সাদা চাদর পরা লোকটি এখন তার ঠিক পেছনের সিটেই বসে আছে। প্রতীক একটু শ্বাস সঞ্চয় করে জিজ্ঞেস করলো, দাদা, বাসটা কি গড়িয়ে যাবে? লোকটি কোনো উত্তর দিল না, শুধু মাথাটা ধীরে ধীরে তুললো। প্রতীক দেখলো লোকটির চোখ দুটো নেই, সেখানে শুধু দুটো অন্ধকার গর্ত, আর তার চামড়াটা যেন আগুনের তাপে গলে গলে পড়ছে। লোকটা একটা বিভৎস হাসি দিয়ে বলল, আমরা তো গন্তব্যে পৌঁছে গেছি, তুমি কি নামবে না? প্রতীক জানলার বাইরে তাকিয়ে দেখলো বাসটা কোনো রাস্তা দিয়ে নয়, বরং একটা পুরনো পরিত্যক্ত শ্মশানের মাঝখান দিয়ে চলছে। সে চিৎকার করে ড্রাইভারকে বাস থামাতে বলতে গিয়ে দেখলো ড্রাইভারের সিটে কেউ নেই, স্টিয়ারিংটা নিজে নিজেই ঘুরছে। ভয়ে প্রতীকের হাত পা ঠান্ডা হয়ে এলো। ঠিক সেই মুহূর্তে বাসের সবকটা জানলা আর দরজা নিজ থেকেই লক হয়ে গেল। পেছনে সেই লোকটা এখন প্রতীকের একদম কানের কাছে মুখ এনে ফিস ফিস করে বলছে, 10 বছর আগে এই বাসটা খাদে পড়েছিল, আজ তুই আমাদের সাথে যাবি। প্রতীক পাগলের মতো বাসের জানলার কাঁচ ভাঙার চেষ্টা করতে লাগলো। শেষমেশ একটা লোহার রড দিয়ে কাঁচ ভেঙে সে চলন্ত বাস থেকে লাফ দিল। জ্ঞান হারানোর ঠিক আগে সে দেখলো কুয়াশার ভেতর বাসটা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে, আর বাসের ভেতর থেকে ডজনখানেক কঙ্কালসার হাত তাকে ডাকছে। পরদিন সকালে স্থানীয় লোকজন প্রতীককে রাস্তার ধারে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে। তার হাতে আর পিঠে এমন কিছু কামড়ের দাগ ছিল যা কোনো মানুষের হতে পারে না। ডাক্তাররা অবাক হয়ে দেখছিলেন তার শরীরের সেই ক্ষতগুলো 10 বছর পুরনো পচনের গন্ধ। ভাইয়া, এটাই ছিল আমার ঘটনা। আসসালামু আলাইকুম। আর ভাই, আর একটা কথা, আপনার ঘটনাগুলো আমার কাছে খুব বেশি ভালো লাগে। দয়া করে আমাদের জন্য এই শোটা কখনো বন্ধ করবেন না, ওকে? আমি চেষ্টা করব আপনাদের জন্য এই শোটা বন্ধ না করার জন্য। সেই জন্য আমি বারবার বলি যে অবশ্যই আপনারা হচ্ছে গিয়ে এই শোটা অনেক বেশি শেয়ার করবেন, আর শেয়ার করলে হচ্ছে গিয়ে ভালোবাসাটা বাড়বে। আর হচ্ছে গিয়ে আমি এই শোটা কখনো বন্ধ করতে আমিও চাই না, কারণ এটা আমার একটা ফ্যামিলি হয়ে গেছে এখন। সো যাব আমরা আমাদের পরবর্তী ঘটনায়। তো পরবর্তী ঘটনাটা আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার আইডির নামটা হচ্ছে মিস তিশা বেগম। কেউ নিজে ওই ঘটনাটা লিখেছেন, আমিও ঠিক সেভাবে পড়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনার সাথে অনেক দিন ধরে এই ঘটনা
পাঠাচ্ছি কিন্তু পড়া হচ্ছে না। আমি আসলে এই ব্যাপারটা নিয়ে এখন একটু জানিয়ে দিতে চাই আপনাদেরকে। আপনারা অনেকে ঘটনা পাঠান কিন্তু পড়া হয় না, এই জন্য অনেকেই অভিযোগ করেন। সো আমি আসলে বাছাই করে করে যে স্টোরিগুলো একটু বেশি ভয়ানক সেগুলোই আপনাদের জন্য প্রচার করার চেষ্টা করি। সো অনেকেই আমাদেরকে ঘটনা পাঠান, সবার ঘটনা একসাথে পড়া সম্ভব নয়। কোনো না কোনো এপিসোডে সবার ঘটনাই পড়া হবে ইনশাল্লাহ, যদি আপনাদের ঘটনাটা পড়ার মতো হয়, প্রচারযোগ্য হয় তবে। সো পরবর্তী উনি লিখেছেন, ঘটনাটি ঘটেছিল উত্তরবঙ্গের একটি প্রত্যন্ত গ্রামে। রনি তার বন্ধুর বিয়ে খেতে রাত প্রায় 1টার দিকে সাইকেল চালিয়ে নিজের বাড়ি ফিরছিল। দুই গ্রামের মাঝখানে প্রায় 3 কিলোমিটার এক বিশাল মাঠ পড়ে, যার মাঝখান দিয়ে চলে গেছে এক ফালি সরু পিচ রাস্তা। রাস্তার দুই পাশে সার সার তাল গাছ আর ঝোপঝাড়। সেদিন আকাশ পরিষ্কার থাকলেও কুয়াশার একটা পাতলা আস্তরণ মাটির উপর ভাসছিল। রনি জোরে জোরে সাইকেল চালাচ্ছিল, কারণ এই রাস্তা দিয়ে অনেক আজে বাজে কথা শোনা যায়। এই রাস্তা নিয়ে হঠাৎ তার মনে হলো কেউ একজন তার নাম ধরে ডাকছে, খুব ক্ষীণ স্বরে, রনি, ও রনি। রনি থেমে গেল, ভাবলো হয়তো কোনো বন্ধু পেছন থেকে আসছে, কিন্তু পেছনে তাকিয়ে দেখলো শুধু ধু ধু মাঠ আর কুয়াশা, কেউ নেই। আবার সাইকেল চালাতে শুরু করতেই সে দেখলো রাস্তার ধারে একটা কালভার্টের ওপর একজন মানুষ বসে আছে। লোকটার পরনে একটা কালো চাদর, মুখটা অন্ধকারে ঢাকা। রনি ভাবলো লোকটার হয়তো কোনো সাহায্য দরকার। কাছে গিয়ে রনি জিজ্ঞেস করলো, কাকা, এত রাতে এখানে বসে আছেন কেন? শরীর খারাপ নাকি? লোকটা মাথা না তুলেই খুব শান্ত গলায় বলল, বাবা, আমার পিঠিটা একটু ধরিয়ে দিবি, দেশলাইটা ভিজে গেছে। রনি পকেট থেকে লাইটটা বের করে লোকটার দিকে এগিয়ে দিল। লোকটি যখন চাদরের ভেতর থেকে হাতটা বের করলো, রনি দেখলো হাতটা মানুষের হাতের মতো নয়, অস্বাভাবিক লম্বা এবং আঙুলগুলো লিকলিকে হাড়ের মতো। লাইটারটা জ্বালাতেই আগুনের আলোয় লোকটার মুখটা স্পষ্ট হলো। রনি চিৎকার গলায় আটকে গেল। লোকটার মুখে কোনো চামড়া নেই, শুধু বীভৎস লাল মাংসপেশি আর সাদা দাঁতগুলো বেরিয়ে আছে। সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার চোখ, চোখের মনি নেই, শুধু টকটকে লাল দুটো গর্ত। লোকটি বিড়ি না ধরে রনির হাতটা শক্ত করে চেপে ধরলো। তার হাতের ছোঁয়া বরফের চেয়েও ঠান্ডা। সে খিক করে হেসে বলল, রনি, আমার চাদরের নিচে অনেক জায়গা আছে, একটু আসবি নাকি ভেতরে? রনি জানতো না তার শরীরে অত শক্তি কোথার থেকে এলো। সে সর্বশক্তি দিয়ে একটা ঝামটা মেরে লোকটার হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিল এবং সাইকেল ফেলে দৌড়াতে শুরু করলো। পেছনে তাকিয়ে দেখলো সেই চাদর পরা অবয়বটি এখন আর বসে নেই। সে অদ্ভুতভাবে কুঁজো হয়ে মাকড়সার মতো দ্রুত গতিতে রনির দিকে তেড়ে আসছে। রনি দৌড়াতে দৌড়াতে গ্রামের মন্দিরের কাছাকাছি পৌঁছতেই দেখলো সেই অবয়বটি হঠাৎ করে ধোয়ার মতো মিলিয়ে গেল। মন্দিরের আলো দেখে সে সেখানেই আছড়ে পড়ল। পরদিন সকালে গ্রামের লোকজন রনিকে উদ্ধার করে, রনি যখন সবাইকে ঘটনাটা বলল, গ্রামের বয়স্করা একজন দীর্ঘশ্বাস ফেলল। ওই কালভার্টের নিচে আজ থেকে 20 বছর আগে এক ভিখারিকে কিছু লোক পুড়িয়ে মেরেছিল। তারপর থেকে প্রতি অমাবস্যার রাতে সে কাউকে না কাউকে ওভাবে ডাকে। রনি বাড়ি ফিরে যখন তার জামাটা খুললো, দেখলো তার কবজিতে 5টা কালো আঙ্গুলের ছাপ বসে গেছে। সেই ছাপগুলো আর কোনোদিন মুছে যায়নি। এটাই ছিল ভাই আমার ঘটনাটা যদি ভালো লাগে অবশ্যই পড়ে শোনাবেন। ইয়েস, আপনার ঘটনাটা ভালো লাগছে এবং আমরা চলে যেতে চাই আমাদের পরবর্তী ঘটনায়। পরবর্তী ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার আইডির নাম হচ্ছে ম্যাককন্যা। সো উনি যেভাবে লিখেছেন আমিও ঠিক সেভাবেই পড়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম ভাইয়া। ঘটনাটি সায়নের সাথে। সায়ন পুরনো জিনিসের সংগ্রাহক। চোরাবাজার বা পুরনো রাজবাড়ির নিলাম থেকে অদ্ভুত সব জিনিস সংগ্রহ করা তার নেশা। একদিন কলকাতার এক গলি থেকে সে অত্যন্ত কম দামে একটি পুরনো গ্রামোফোন কিনে আনলো। দোকানদার তাকে সাবধান করে বলেছিল, এটা শুধু দিনের আলোয় বাজাবে, রাতে নয়। সায়ন হেসে উড়িয়ে দিয়েছিল। সে ভেবেছিল এটা হয়তো কোনো বিক্রির কৌশল। রাত তখন গভীর। সায়ন গ্রামোফোনটি পরিষ্কার করে তাতে একটি পুরনো রেকর্ড চড়ালো। সুইটি বসাতেই এক অদ্ভুত করুণ সুর বেজে উঠল। গানটি কোনো অচেনা ভাষায়। সুরটা এতটাই বিষণ্ণ যে সায়নের মনে হলো তার ঘরের দেয়ালগুলো যেন হাহাকার করছে। হঠাৎ সে খেয়াল করলো গানটি শেষ হয়ে যাওয়ার পরেও রেকর্ডটি বন বন করে ঘুরছে।
এবং কোনো একটা অদৃশ্য কণ্ঠস্বর গুনগুন করে সুরটা চালিয়ে যাচ্ছে। সায়ন গ্রামোফোনটি বন্ধ করতে গেল, কিন্তু হ্যান্ডেলটি ঘোরাতেই সে চমকে উঠল। হ্যান্ডেলটি বরফের মতো ঠান্ডা এবং আঠালো কিছুতে মাখা, যেন রক্ত। ঠিক সেই মুহূর্তে ঘরের সবকটা আলো ধপ করে নিভে গেল। অন্ধকারের মধ্যে সায়ন শুনল গ্রামোফোন চোঙ্গা হর্ন থেকে একটা ভারী নিঃশ্বাসের শব্দ আসছে। কেউ একজন যেন ওই ছোট চোঙ্গাটার ভেতর থেকে বাইরে বেরোনোর চেষ্টা করছে। হঠাৎ একটা লম্বা ফ্যাকাশে হাত সেই গ্রামোফোনের চোঙ্গার ভেতর থেকে বেরিয়ে এলো। হাতটা মানুষের হাতের চেয়ে অনেক বেশি লম্বা এবং হাড় ঝিরঝিরে। সায়ন ভয়ে পিছিয়ে যেতে চাইল, কিন্তু দেখলো তার পা দুটো মেঝেতে আটকে গেছে। গ্রামোফোন থেকে এবার গানের বদলে এক বিভৎস গঙ্গানের শোনা যেতে লাগলো। আমি তৃষ্ণার্ত, আমার গান শেষ হয়নি, আমাকে মুক্তি দে। সায়ন দেখলো চোঙ্গার ভেতর থেকে ধীরে ধীরে একটা কুচকানো মুখ বেরিয়ে আসছে। তার চোখ নেই, শুধু চোখের কোটরে জ্যান্ত পোকা নড়ছে। সেই মুখটা সায়নের দিকে তাকিয়ে একটা বিকট হাসি দিল। পরদিন সকালে সায়নের বন্ধু তার খোঁজে ফ্ল্যাটে এলো। কলিং বেল টিপলেও কেউ দরজা খুললো না। পুলিশ ডেকে দরজা ভাঙা হলো। দেখা গেল পুরনো ঘর একদম ফাঁকা, সায়ন কোথাও নেই। শুধু ঘরের মাঝখানে সেই পুরনো গ্রামোফোনটি রাখা আছে। আশ্চর্যের বিষয় হলো রেকর্ডটি তখনও ঘুরছিল। সায়নের বন্ধু ভালো করে লক্ষ্য করতেই শিউরে উঠল। রেকর্ডের ওপর নতুন একটি গান খোদাই করা হয়েছে, আর গ্রামোফোনের ভেতরে যে কণ্ঠটি শোনা যাচ্ছে তা হুবহু সায়নের কণ্ঠস্বর। সায়ন এখন সেই গ্রামোফোনের ভেতরের বন্দি এক সুর, যে চিরকাল ওই রেকর্ডেই বেঁচে থাকবে। এটাই ভেবেছিল তার বন্ধু। কিন্তু সায়নের রুমে যেতেই দেখা গেল সায়ন পড়ে আছে তার বিছানায় অজ্ঞান অবস্থায়। তাকে তোলার পর সে সব ঘটনা খুলে বলল সবার সাথে। এটাই ছিল ভাই আমার ঘটনা। ঘটনাটা ভালো লাগলে পড়ে শোনাবেন। অবশ্যই আপনার ঘটনাটা আমরা পড়ে দিলাম এবং গিয়ে আমরা যাব আমাদের পরবর্তী ঘটনায়। তার আগে আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, আপনারা যারা যারা গিয়ে এই ভয়ের জগৎটা ভালোবাসেন, পছন্দ করেন, আমাদের এই ফ্যামিলির একজন সদস্য বা একজন মেম্বার, তারা অবশ্যই আমাদের এই ভয়ের জগৎ এপিসোডগুলো আপনাদের ফেসবুক টাইমলাইনে শেয়ার করে রাখবেন। তাহলে গিয়ে আমরা আমাদের এই ছোট্ট ফ্যামিলিটা আস্তে আস্তে বড় হয়ে যাবে। আর অবশ্যই শেয়ার করার সময় আপনার কিছু বন্ধুকে ট্যাগ করে রাখবেন। তাহলে আমরা গিয়ে অনেকের কাছে পৌঁছে যেতে পারবো। তাহলে আমাদের এই ভয়ের জগৎটা কন্টিনিউ করাটা পসিবল হবে। আর তা না হলে আপনারা যদি ভয়ের জগৎ ফ্যামিলিটাকে বড় না করেন, একটা সময় আপনাদের ঘটনা পাঠানো শেষ হয়ে যাবে। তখন আর নতুন কোনো ঘটনা পাবো না, নতুন কোনো বন্ধু যদি আমরা না পাই। সো নতুন ঘটনা পাওয়ার জন্য নতুন বন্ধু দরকার, সেজন্য আপনাদের শেয়ার দরকার। সো অবশ্যই শেয়ার করে রাখবেন এবং ভালো লাগলে একটা লাইক করবেন। কেমন লাগলো সেটা জানতে পারেন কমেন্ট বক্সে। আর যদি চান পরবর্তী এপিসোডগুলো মিস না করতে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করে দেবেন। সো চলুন আমরা চলে যাই গিয়ে আমাদের পরবর্তী ঘটনায়। পরবর্তী ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার আইডির নামটা রেশমা চৌধুরী। সো নিজে বলে গেছেন, আমিও ঠিক সেভাবে পড়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম ভাইয়া। এই ঘটনাটা নীলের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। নীল রাত জেগে ল্যাপটপে কাজ করছিল। বাইরে ঝড় ও হাওয়া বইছে। ঘড়িতে তখন রাত 2টা। হঠাৎ তার ফোনে একটা হোয়াটসঅ্যাপ ভিডিও কল এলো। কোনো নাম নেই, শুধু একটা বিদেশি নম্বর। নীল ভাবলো হয়তো তার কোনো বন্ধু প্র্যাঙ্ক করছে, তাই সে কলটা রিসিভ করলো। কলটা রিসিভ করার পর নীল দেখলো ওপাশে একদম ঘুটঘুটে অন্ধকার, কোনো শব্দ নেই। নীল দুবার বলল, হ্যালো, কে বলছেন? কেউ উত্তর দিল না। হঠাৎ স্ক্রিনের অন্ধকারটা একটু পরিষ্কার হতে শুরু করলো। নীল দেখলো ওপাশে একটি সরু করিডোর দেখা যাচ্ছে। করিডোরটা কেমন যেন চেনা চেনা। নীল খেয়াল করলো করিডোরটা হুবহু তার নিজের ফ্ল্যাটের বাইরের করিডোরের মতো। ভিডিওর ক্যামেরাটা ধীরে ধীরে এগোচ্ছে। মোবাইলের স্ক্রিনে নীল দেখলো ক্যামেরাটা তার নিজের ঘরের দরজার সামনে এসে থামলো। নীলের বুক ধরফর করতে শুরু করলো। সে ভাবলো এটা নিশ্চয়ই আগে থেকে রেকর্ড করা কোনো ভিডিও। কিন্তু ঠিক তখনই ভিডিওর ভেতর থেকে দরজায় কেউ একজন টোকা দিল, ঠক ঠক করে। আর ঠিক
সেই মুহূর্তে নীলের আসল ঘরের দরজাতেও সেই একই শব্দ হলো, ঠক ঠক করে। নীল ভয়ে জমে গেল। সে মোবাইলের দিকে তাকিয়ে দেখলো ভিডিওতে দরজাটা ধীরে ধীরে খুলছে, কিন্তু তার নিজের ঘরের দরজাটা তখনও বন্ধ। ভিডিওর ক্যামেরা দেখা যাচ্ছে ঘরের ভেতর নীল নিজে বসে আছে, ল্যাপটপ নিয়ে এবং মোবাইল দেখছে। অর্থাৎ ফোনের ওপাশে যে ভিডিও করছে সে এখন নীলের ঠিক পেছনে দাঁড়িয়ে আছে। নীল কাঁপা কাঁপা গলায় ফোনে দেখলো একটা লম্বা কুচকুচে কালো ছায়া তার পেছনে হাত বাড়াচ্ছে। সে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো, কিন্তু পেছনে কেউ নেই, একদম ফাঁকা ঘর। কিন্তু ফোনে সে স্পষ্ট দেখছে সেই কালো ছায়াটা তার গলার কাছে আঙ্গুল নিয়ে আসছে। ফোনে নীল দেখলো তার নিজের প্রতিচ্ছবি গলায় আঙ্গুলের ছাপ বসছে। আর বাস্তবে নীল অনুভব করলো তার শ্বাস বন্ধ হয়ে আসছে, কি যেন অদৃশ্য হাতে তার গলা টিপে ধরছে। নীল ছটফট করতে করতে ফোনটা মেঝেতে ফেলে দিল। ফোনের স্ক্রিনটা ফেটে গেল, কিন্তু ভিডিও কলটা কাটলো না। ফোনের উপাস থেকে এক নারকীয় হাসির শব্দ ভেসে এলো। নীল অস্পষ্ট চোখে দেখলো ফোনের স্ক্রিনে একটা মেসেজ পপ আপ করলো, তুমি শুধু স্ক্রিনের ওপাশটাই দেখতে চেয়েছিলে, এবার আমার পাশে এসে বসো। সকালে নীলের ল্যাপটপটা চালু অবস্থায় পাওয়া যায়। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। নীলকে পাওয়া গেল তার চেয়ারে বসা অবস্থায়, কিন্তু তার শরীরটা একদম ফ্যাকাশে আর রক্তহীনের মতো দেখা গেল। সবচেয়ে অদ্ভুত বিষয় হলো নীলের স্মার্টফোনটি নিখোঁজ ছিল। ঠিক এক সপ্তাহ পর তার বন্ধুদের ফোনে নীলের নম্বর থেকে একটা ভিডিও কল আসতে শুরু করলো, আর মানুষকে ভয় দিতে শুরু করলো। কিন্তু নীল তো এগুলা কিচ্ছুই করছিল না। কি হচ্ছিল, কীভাবে হচ্ছিল, নীল কিছুই জানে না। তারপর একজন কবিরাজের শরণাপন্ন হলো নীল, এবং এখন নীল সম্পূর্ণ সুস্থ আছে। এটাই ছিল ভাই আমার ঘটনা। অবশ্যই আপনারা অনেকেই ঘটনা পাঠিয়েছিলেন, তাদের মধ্যে থেকে বাছাই করে আমি কয়েকটা ঘটনা সিলেক্ট করে আপনাদের পাঠানো ঘটনাগুলো আমি পড়ে দিলাম। এবং ইনশাল্লাহ আবারও আগামী শনিবারে চলে আসব। আর আপনারা যারা যারা এখনও শেয়ার করেন না আমাদের এপিসোডগুলো, অবশ্যই আমাদের একজন ফ্যামিলি মেম্বার ও একজন শুভাকাঙ্ক্ষী হয়ে আমাদের এই শোটা আপনাদের ফেসবুক টাইমলাইনে শেয়ার করে রাখবেন। অবশ্যই অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করেন, আর যদি চান যে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, মানে পরবর্তী এপিসোডগুলো পেতে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করে দিয়ে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।